নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প আশাপূর্ণা দেবের লেখা। গল্পের নাম মোমবাতি। ঠিক সেই মুহূর্তে আলোটা ফিউজ হয়ে গেল। শুধু এই ঘরটা না, সারা বাড়ি, আর তারপর মোমবাতিটাও। কিন্তু আগের কথাটাই আগে হোক। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন সেই মাত্র উপর্যুপরি দুটো সভা সেরে বাড়ি ফিরেই চাকর নিতাইয়ের মুখে শুনলেন যে একটা ভদ্রমহিলা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। শুনে সত্যি বলতে কি হাড় জ্বলে গেল সিদ্ধার্থ সেনের। বুঝতে না পারার কিছু নেই। নিঘাত কোনো মেয়ে স্কুলের কোনো দিদিমণি, আর নিঘাতই কোনো একটা নিশ্চয়ই কোনো ফাংশনের ব্যাপার আছে, যা নাকি সিদ্ধার্থ সেনের পৌরোহিত্যে ভিন্ন একদম অচল। উফ, এই করতে করতে না সাহিত্যটা একদম শিখেই উঠতে বসেছে। সত্যি বটে, বাজারে তার লেখার চাহিদা দিন দিন বাড়ছে প্রতিষ্ঠা আর পয়সা, কিন্তু শান্তি কই? দুধের দরে জল বিকিয়ে খদ্দের বেড়ে যাওয়া গোয়ালার মনে যে অনাবিল আনন্দ, চাহিদা বেড়ে ওঠে, সাহিত্যিকদের যদি সেই অনাবিল আনন্দ একটু উপভোগের ক্ষমতা থাকতো। সিদ্ধার্থ সেনের অন্তত সে ক্ষমতা নেই। তাই দিন দিন যতই তার প্রতিষ্ঠা আর প্রাচুর্য বাড়ছে, ততই যেন তিনি অসহিষ্ণু হয়ে উঠছেন। অতএব হাড় জ্বলে যাওয়ার জ্বালাটা কণ্ঠস্বরে কিন্তু গোপন রইল না। বলে উঠলেন, বসিয়ে রেখে দিয়েছ? কি তা তো করেছ আমাকে? আরে ভাগাতে পারোনি? আগে ঢের করে তো বললাম, বাবু সভা করতে গেছেন, ফিরতে দেরি হবে। তা শুনল না, বলল তা হোক, আমি বসছি। তা তো বলবেন, কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করেছিস? সবই করেছিলুম বাবু, বললেন শুনে তোমার কি হবে, আমি তো বসে থাকবই। কিরম দেখতে? মানে হচ্ছে ফর্সা, রোগা, চোখে চশমা, মাঝ বয়সী, বিধবা স্ত্রীলোক বাবু, বেশ সভ্যভাব মতন আর কি। অর্থাৎ সন্দেহর আর কিছু নেই, নিশ্চয়ই এ কোনো স্কুলের শিক্ষয়িত্রী। মুখের চেহারার কিঞ্চিত পালিশ ফুটিয়ে বসবার ঘরের দিকে এগিয়ে গেল সিদ্ধার্থ সেন। আর যেই সে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন, যেন পাথর হয়ে গেলেন। অপেক্ষা করছে কনক, নাকি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে সিদ্ধার্থ সেনের জন্য। টেবিলের ওপর আড়াআড়ি করে রাখা রোগা রোগা ফর্সা ফর্সা 2খানা হাতের ওপর চিবুকটা ঠেকিয়ে চুপচাপ বসে আছে। অবিকল 19 বছর আগেকার সেই পরিচিত ভঙ্গিতে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে ওর বসার ভঙ্গির একটুও পরিবর্তন হয়নি। কেন? কনক হয়তো অস্পষ্টে উচ্চারণ করেছিলেন, হয়তো বা করেননি, তবু কনক সহসে উঠে দাঁড়ালো। এই যে সত্যি, ও কেন সব প্রতিভা হবে না? ও কেন পাথর হয়ে যেতে যাবে? ও তো প্রস্তুত হয়েই এসেছে। তাছাড়া চিরকালের বেপরোয়া প্রগল্ভা মেয়ে, তাই কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেনকে মুখ করে দিয়ে স্বচ্ছন্দে বলে উঠল, এই যে শুভ লগ্ন এলো তাহলে শেষ পর্যন্ত? হাল ছেড়ে দিতে বসেছিলাম প্রায়। আরে একেবারে বরণ মারল হাতে, ওমা দুগাছাই যে। হেসে উঠে কনক। ছি ছি, মালা দুটো হাতে জড়ানোই থেকে গেছে। মোটা গুড়ের মালা গাড়িতে তুলে দিয়েছিল ওরা, সযত্নে হাতে জড়িয়ে নিয়েছিল সিদ্ধার্থ সেন। অসংখ্য সভা করে বেড়াতে হয় তাকে, আর অসংখ্য মালাও জোটে, তবু যেন মালার মোহটা ঘোচে না। প্রথম সভার দিনের মতোই প্রায় অটুট আছে সেই মোহ। ফুলের মালা জনমানসের স্বীকৃতির শ্রেষ্ঠ চিহ্ন। আজ সেই মালাটাই লজ্জা দিল উচিত মতো উত্তর জোগানোর অভাবে। বিখ্যাত কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন এইমাত্র যিনি দুটো সভায় কথার ফুলঝুরি ছুটিয়ে এলেন, তিনি যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে
মালা দুটো হাত থেকে ছাড়িয়ে টেবিলের ওপর রেখে কি যেন বলতে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজ হয়ে গেল। শুধু এই ঘরে না, সারা বাড়িতে। কি হলো? একটা আর্তনাদের মতো আওয়াজ উঠল সিদ্ধার্থ সেনের গলা থেকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হাসির মূর্ছনা। কি আর হলো, মহামূর্তে আলোটা নিভে গেল। বিধাতার চিরকালীন রহস্য। কিছুক্ষণ ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা। কতক্ষণ কে জানে, এখন কি আর আন্দাজ করে বোঝা যায়? গভীর অচৈতন্যের নিঃসীম অন্ধকারে তলিয়ে গেলে কেউ কি আন্দাজ করতে পারে যে কতক্ষণ তলিয়েছিল সে? হয়তো অনেকক্ষণ, হয়তো 1 মিনিট। তারপরেই সচেতনতা ফিরে পেলেন সিদ্ধার্থ সেন। সচেতন কিন্তু আত্মস্থ নয়। নার্ভাসের মতো চেঁচিয়ে উঠলেন, নিতাই, নিতাই, করছিসটা কি? একটা মিস্ত্রি ডেকে আন। নিতাইয়ের সাড়া মিলল না। হয়তো প্রভুর নির্দেশের আগেই কর্তব্য কর্মে তৎপর হয়ে ছুটেছে সে। সাড়া মিলল অন্ধকারের দেয়াল থেকে। থাক না, মন্দ কি? বিধাতা কত রকম পরিহাস জানেন, তার নমুনা দেখতে পাচ্ছ? এও একটা মজা। বসে পড়ো না চুপচাপ। না না, এ কি? না বসে শুধু সোফাটা একটা ধাক্কা মেরে সিদ্ধার্থ সেন আবার ব্যাকুলভাবে চিৎকার করে উঠলেন, এই নিতাই, নিতাই! এত অস্থির হচ্ছ কেন? হাসির একটা তরঙ্গ উঠল কনকের কণ্ঠে। অস্থির হব না? কি আশ্চর্য! সিদ্ধার্থ সেন যেন এলোমেলো হয়ে উঠলেন। আমার এই চাকর বাকরগুলো যা হয়েছে না, একেবারে লক্ষ্মী ছাড়ার এক শেষ। তা মনিব তো দেখছি লক্ষ্মী ছাড়া। ভাবিনি তোমার এই হাল দেখব। বিয়ে করনি না বউ মরে গেছে? এতক্ষণে সিদ্ধার্থ সেন আস্তে একটা কথা বললেন, এই তথ্যটুকুও সংগ্রহ করতে পারোনি? কি করে করব? তারের বাজনার মতো কথা বাজছে। তোমার চাকরের সঙ্গে গল্প করব বসে বসে? তাও তো সে আমাকে তাড়াতেই বদ্ধপরিকর ছিল। নেহাত নাকি আমি, জানোই তো আমাকে, দূর দূরান্তে থাকি, কাগজপত্রে তোমার ছবি দেখি, নাম শুনি, লেখা বইগুলো তো পড়ে পড়ে মুখস্থই করি, আর ভাবি কত মহিমা তোমার। ভাবতে ইচ্ছা করে হয়তো বা তোমার প্রেরণার উৎস। কনকের কথাটা শেষ হলো না। শেষ করতে দিতে পারল না অসহিষ্ণু সিদ্ধার্থ সেন। কেমন যেন অস্থিরভাবেই চেঁচিয়ে উঠলেন, নিতাই ঠাকুর, তুমি কি মরে গেছিস না কি রে? তোরা একটা মোমবাতি দিয়ে যেতে পারছিস না? কথাটা শেষ করতে দিলে হয়তো পরবর্তী কথার ধারা সম্পূর্ণ অন্য খাতে বইত। হয়তো আজকের এই পরম আশ্চর্য সন্ধ্যাটা এই অন্ধকারের পটভূমিকাতেই এক বর্ণাঢ্য সমারোহে আঁকা হয়ে থাকত। হয়তো প্রতিষ্ঠার শিখরে প্রতিষ্ঠিত এক প্রায় গৌর কথা সাহিত্যিকের উজ্জ্বল জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে থাকা ধূসর একটা কথা সহসা উচ্চারিত হতে পেরে নিঃশ্বাস ফেলে বাঁচত। কিন্তু তা হলো না। সিদ্ধার্থ সেনের স্বভাব এখন অসহিষ্ণু হয়ে গেছে। এখানে কোথায় যেন একটা মোমবাতির টুকরো দেখেছিলাম। অন্ধকারকে তোমার খুব ভয় না? ভয়ের কথা হচ্ছে না। সিদ্ধার্থ সেন একটু অসহিষ্ণু হাতে ধপ ধপ করে সেলফের কাগজপত্রগুলো মাটিতে ফেলতে আরম্ভ করলো। আরে ছিল, পাবো না কেন? অন্ধকারকে কেটে তীক্ষ্ণ একটা হাসি ঝলসে উঠল। দেখতেই পাচ্ছ, ছিল, কিন্তু এখন আর নেই। মোমবাতি বই তো নয়, কোন ফাঁকে কখন গলে গেছে হয়তো। গলবে মানে? জ্বালা হলো না, হঠাৎ যেন মরিয়া আর হিংস্র হয়ে ওঠে সিদ্ধার্থ সেন। অন্ধকারে ঘরের জিনিস সব তছনছ করতে করতে বলে, কালও দেখেছি এখানে একটা আধ খাওয়া মোমবাতি। কোথাও কিছু যদি একটা ঠিক থাকে, চাকর বাকরগুলোকে চামকে লাল করে তবে শায়েস্তা করতে হয়।
হঠাৎ থেমে যায় সিদ্ধার্থ সেন, অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যায় একটা ঝনঝন আর্তনাদের শব্দে। অন্ধকারে যে কণ্ঠ তারের বাজনার মতো বাজছিল, সে কণ্ঠ যেন হতাশ, স্তিমিত শোনালো। মোমবাতিতে আর কতটুকু অন্ধকার ঘুচবে? তার চেয়ে অনেক সাগর পেরিয়ে চলে চলো না অনেক দূরে, সেখানে বসে অনায়াসেই তো ভাবা চলে। তোমার মাথায় টাক পড়েনি, আমার রগের চুলে পাক ধরেনি, টেবিলের ওপরে এই বিরাট মালা দুটো তোমার বিজয় মাল্য নয়, শিশিরে ভেজা ভীতু ভীতু ছোট একটা শিউলির মালা। ভাবলে কি ভাবা যায়? যায় না? কই আর? অন্য মনস্কের মতো উচ্চারণ করেন সিদ্ধার্থ সেন, কারণ মোমবাতির চিন্তাটা তার মনের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে। অন্ধকারে আন্দাজে একটা সেলফের ওপর হাতড়াতে লাগলেন তিনি। কি হলো? বইয়ের আলমারির মাথা থেকে কাঁচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কাঁচ ভাঙার শব্দটা অবিকল কনকের হাসির মতো, যেন সিদ্ধার্থ সেনের বর্বরতাকে ব্যঙ্গ করে যেন কনক হেসে উঠল। হয়তো আবার একটা স্তব্ধতা নেমেছিল, তারপর মৃদু একটা নিঃশ্বাসের শব্দ, আর তেমনি মৃদু একটা কথা, আমি যাই। ধূসর হতাশ একটা প্রশ্ন এলো, আর একটু বসা যায় না? নিজেই এতক্ষণ বসে পড়েছেন সিদ্ধার্থ সেন। না, মাফ করো, কিন্তু কেন যে এতদিন পরে, সে কথা এখন আর বলা যায় না। কার সঙ্গে এসেছ? কারো সঙ্গে না, দাদার পুরনো ড্রাইভার। মালাটা গাড়িতে তুলে দেওয়া চলে না? পাগল, রাস্তার ওপারে গাড়িটা অপেক্ষা করছিল। দ্রুত পায়ে রাস্তাটা পার হয়ে গেল কনক। বোকার মতো এদিকে দাঁড়িয়ে দেখল সিদ্ধার্থ সেন। আর গাড়িটা অদৃশ্য হয়ে যাওয়ার পর যেই বাড়ির দিকে মুখ ফিরিয়েছেন, দেখলেন বাড়িটা পুরো আলোয় ভাসছে। করিতকর্মা নিতায়ের তৎপরতার স্বাক্ষর। কিন্তু আরও বাকি ছিল। সেই আরুটাও পড়েছিল বসবার ঘরে, সেলফের নিচে আধপোড়া এক টুকরো মোমবাতির চেহারা নিয়ে। বোঝা যাচ্ছে অন্ধকারে হাতড়াতে গিয়ে হাতের ধাক্কাতেই সেটা পড়ে গেছে। বসে পড়লেন সিদ্ধার্থ সেন। বসে বসে অবাক হয়ে দেখতে লাগলেন জিনিসটাকে। অবাক হলেন এতক্ষণে পাওয়া গেল বলে নয়, এতক্ষণ পাওয়া যায়নি বলেও নয়। অবাক হয়ে গেছেন ওই অকিঞ্চিতকর জিনিসটার জন্য এতক্ষণ ধরে এত অস্থিরতা করলেন ভেবে। শুধুই কি এতক্ষণ? 19 বছরের স্বপ্ন আর কল্পনায় গড়া এক পরম ক্ষণ। কিন্তু সেই পরম মুহূর্তে আলোটা নিভে গেল কেন? সারা সন্ধে সারা রাত ভেবে ভেবেও কুল কিনারা পেল না সিদ্ধার্থ সেন। কেন কেন কেনই বা মোমবাতিটা হাতে না ঠেকে মাটিতে গড়িয়ে পড়ল? হয়তো বাকি সারা জীবনই এ প্রশ্নের উত্তর খুঁজবেন ভাগ্যের কাছে। কিন্তু উত্তর পেলেই বা কি, আর না পেলেই বা কি? মোমের মতো নরম মুহূর্তটুকুও তো গড়িয়ে পড়ে গেছে সিদ্ধার্থ সেনের অসতর্কতার ধাক্কায়। তাকে তো আর ফেরানো যাবে না। তা আশাপূর্ণা দেবীর এই সুন্দর গল্পটা ভালো লাগলে তোমরা প্রিয়জনকে অবশ্যই শেয়ার করো, একটু লাইক করো। আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে পথ চলতে সাহায্য করো। সকলে ভালো থেকো। আর যারা আমাকে পথ চলতে সাহায্য করছো আমার পাশে থেকে, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনি করেই আমাকে এগিয়ে নিয়ে যেও। সকলে ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।